বন্ধুরা, আমরা গত পর্বগুলোতে কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করে শেষ করেছি। আজকের এই পর্ব থেকে আমরা সমাস নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। বিভিন্ন প্রকার সমাসের আলোচনা করার পূর্বে আমরা আজকের এই পর্বে সমাসের কয়েকটি সাধারণ দিক নিয়ে আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত দেখে খুব ভালো করে বুঝে নেবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো সমাস কাকে বলে সেটা আমরা জেনে নেব। সমাস কথাটির অর্থ হলো সংক্ষেপ, অর্থাৎ দুই বা তার বেশি পদ যখন একটি পদে পরিণত হয় তখন তাকে আমরা সমাস বলবো। অর্থাৎ দুটি পদ একসঙ্গে মিলিত হয়ে একটি পদে পরিণত হচ্ছে, সেটাকে আমরা সমাস বলবো। বা তিনটি পদ মিলিত হয়ে একটি পদে পরিণত হচ্ছে, বা চারটি পদ বা পাঁচটি পদ বা তারও বেশি পদ মিলিত হয়ে যখন একটি পদে পরিণত হয় তখন তাকে আমরা সমাস বলবো। সংস্কৃত ব্যাকরণে এটা কি বলা হয়? একপদী ভাবহ সমাসঃ। একপদী ভাবহ সমাসঃ, অর্থাৎ একটি পদে পরিণত হওয়াকে। অর্থাৎ দুই বা তার বেশি পদ একটি পদে পরিণত হলে তাকে আমরা সমাস বলবো। তোমরা উদাহরণগুলো দেখো, তাহলে আরো বেশি পরিষ্কার হবে। প্রথম উদাহরণটি দেখো, রাজ্ঞঃ পুত্রঃ। রাজ্ঞঃ পুত্রঃ রাজপুত্রঃ। রাজ্ঞঃ পুত্রঃ রাজার পুত্র রাজপুত্রঃ। এখানে দেখতে পাচ্ছ দুটো পদ রয়েছে, একটি পদ দুটি পদ, অর্থাৎ দুটো পদ মিলিত হয়ে একটি পদে পরিণত হচ্ছে। তো এটাকে আমরা সমাস বলবো। অর্থাৎ দুটি পদ বা তার বেশি পদ যখন একটি পদে পরিণত হয়, দুটি পদ বা তার বেশি পদ মিলিত হয়ে যখন একটি পদে পরিণত হয় তখন তাকে আমরা সমাস বলবো। তাহলে এটাকে আমরা সমাস বলতে পারি। দ্বিতীয় উদাহরণটি দেখো, বিদ্যায়াহ আলয়ঃ। এখানে দুটো পদ রয়েছে, বিদ্যার আলয়, বিদ্যায়াহ আলয়ঃ। বিদ্যার আলয়, বিদ্যালয়ঃ। অর্থাৎ দুটি পদ মিলিত হয়ে একটি পদে পরিণত হয়েছে, সুতরাং এটা সমাস। অর্থাৎ দুটি পদ বা তার বেশি পদ মিলিত হয়ে যখন একটি পদে পরিণত হয় তখন তাকে আমরা সমাস বলবো। এখানে দেখো আবার তিনটি পদ, রূপঞ্চ রসশ্চ গন্ধশ্চ, মিলিত হয়ে কি হলো? রূপরস গন্ধাহা, অর্থাৎ একটি পদে পরিণত হলো। অর্থাৎ একপদী ভাবহ সমাসঃ। অর্থাৎ তিনটি পদ, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি পদ, অর্থাৎ দুই বা তার বেশি পদ। এই কারণে বলা হচ্ছে দুই বা তার বেশি পদ। তিনটি হতে পারে, চারটি হতে পারে, পাঁচটি হতে পারে, বা অনেক পদ হতে পারে, অনেক পদ মিলিত হয়ে একটি পদে পরিণত হতে পারে, সেটাকে আমরা সমাস বলবো। এক্ষেত্রে একটু তোমরা মনে রাখবে, এই যে রাজপুত্র, দুটি পদ মিলিত হয়ে রাজপুত্র তৈরি হলো, এটাকে আমরা বলবো সমাসবদ্ধ পদ। যেহেতু একসঙ্গে দুটো পদ মিলিত হয়ে বদ্ধ হয়েছে, দুটো পদ এক জায়গায় বদ্ধ হয়েছে, অর্থাৎ এই কারণে আমরা বলবো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। ঠিক আছে, যেটা সমাস হবে। অর্থাৎ এক পদ, যেটা দুটো পদ বা তিনটি পদ বা চারটি পদ, অর্থাৎ যাই হোক না কেন, দুটি পদ বা তার বেশি পদ যখন মিলিত হয়ে যখন একটি পদে পরিণত হবে তখন সেই পদটাকে আমরা বলবো সমাসবদ্ধ পদ অথবা সমস্ত পদ। মনে রাখবে এটা। অর্থাৎ রাজপুত্র সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, বিদ্যালয়ঃ অর্থাৎ যেটা সমাসে পরিণত হচ্ছে, অর্থাৎ দুইটি পদ বা তার বেশি পদ যখন মিলিত হয়ে একটি পদে পরিণত হচ্ছে তখন সেটা হচ্ছে কি? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। তাহলে রাজপুত্র হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, বিদ্যালয় হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, রূপরস গন্ধাহা হলো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? যখন সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অর্থ বোঝাবার জন্য যেই পদগুলির প্রয়োগ করা হয় সেই পদগুলিকে একত্রে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। আরেকবার বলছি, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অর্থ বোঝাবার জন্য যে পদগুলির প্রয়োগ করা হয় সেই পদগুলিকে একত্রে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। উদাহরণটি দেখো, পরিষ্কার হবে। উদাহরণগুলো দেখো। প্রথম উদাহরণটি হচ্ছে রাজ্ঞঃ পুত্রঃ, রাজপুত্রঃ। এটা সমস্ত পদ, দুটো পদ একসঙ্গে মিলিত হয়ে এক পদে পরিণত হয়েছে, এই পদটাকে আমরা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলবো। আচ্ছা, রাজপুত্র, এই সমাসবদ্ধ পদের অর্থ করবার জন্য, অর্থটাকে ভালো করে বোঝার জন্য, রাজপুত্র মানে রাজার পুত্র, অর্থাৎ এটাকে এই অর্থটা করার জন্য বা বোঝাবার জন্য বা বোঝার জন্য যেই বাক্যটি করা হয়, যে পদগুলি প্রয়োগ করা হয়, তাহলে রাজপুত্র অর্থাৎ রাজার পুত্র। তাহলে রাজ্ঞঃ পুত্র, রাজার পুত্র, রাজ্ঞঃ পুত্র, এই যে বাক্যটি করা হলো, অর্থাৎ এই রাজ্ঞঃ পুত্র, অর্থাৎ এই যে পদগুলি নিয়ে বাক্যটি তৈরি করা হলো, এই বাক্যটিকে আমরা বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। দ্বিতীয় উদাহরণটি দেখো, বিদ্যালয়ঃ। এটা হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এই সমাসবদ্ধ পদ বা সমস্ত পদের অর্থ করবার জন্য যে পদগুলির প্রয়োগ করা হয় সেই পদগুলিকে একত্রে আমরা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলি। অর্থাৎ যেহেতু বাক্যের আকারে অর্থ করবার জন্য যেহেতু যে পদগুলির প্রয়োগ করা হয় সেই পদগুলিকে একটা বাক্যই
সেটাকে আমরা বলি, সেই বাক্যটিকেই সমাসে বলা হয়, সমাস প্রকরণে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ বিদ্যালয়ঃ কিসের আলয়, এটাকে এই অর্থটাকে ক্লিয়ার করার জন্য বা পরিষ্কার করার জন্য যেই পদগুলি প্রয়োগ করছি আমরা ভেঙে আমরা বলছি বিদ্যায়াহ আলয়ঃ। এই যে পদগুলোর প্রয়োগ করলাম, অর্থাৎ এই যে বাক্যটি আমরা তৈরি করলাম, এই বাক্যটিকে আমরা বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ এটি এই রাজ্ঞঃ পুত্রঃ একটি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, বিদ্যায়াহ আলয়ঃ এই সম্পূর্ণ একটি কিন্তু ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবার তোমাদের জানতে হবে সমস্যমান পদ কি। দেখো, সমস্যমান পদ হচ্ছে যেই পদগুলো নিয়ে, যেই পদগুলো মিলিত হয়ে এক পদে পরিণত হলো সেই পদগুলিকে, অর্থাৎ রাজ্ঞঃ পুত্রঃ একসাথে মিলিত হয়ে হলো রাজপুত্রঃ, এটা সমস্ত পদ আমরা আগে জেনেছি বা সমাসবদ্ধ পদ। এবার যে পদগুলো মিলিত হয়ে একটি পদে পরিণত হলো সেই পদগুলিকে, তার মানে রাজ্ঞঃ পুত্রঃ, এই যে দুটি পদ, এই পদগুলোকে আলাদা আলাদা করে আমরা সমস্যমান পদ বলবো। এই পদগুলোকে আমরা আলাদা আলাদা করে সমস্যমান পদ আমরা বলবো। অর্থাৎ এটি একটি সমস্যমান পদ, সমস্যমান পদ, এটিও একটি সমস্যমান পদ, সমস্যমান পদ। বিদ্যায়াহ আলয়ঃ বিদ্যালয়ঃ এটা তো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এবার এই অর্থটাকে, অর্থাৎ এই সমস্ত পদের অর্থ বা সমাসবদ্ধ পদের অর্থটা বোঝাবার জন্য বা অর্থ করবার জন্য যে পদগুলি প্রয়োগ করা হয় সেই পদগুলিকে একসঙ্গে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবার বিগ্রহ বাক্যের আলাদা আলাদা যে পদগুলো রয়েছে, বিদ্যায়াহ একটি পদ, আলয়ঃ একটি পদ, এই পদগুলোকে আলাদা আলাদা পদগুলোকে এক একটাকে বলা হয় সমস্যমান পদ। এইবার তোমাদের জানতে হবে সমস্যমান পদের পরে তোমাদের জানতে হবে কোনটা পূর্বপদ এবং কোনটা উত্তরপদ বা পরপদ। ভালো করে এগুলো কিন্তু মনে রাখবে, কারণ সমাসের বিভিন্ন, অর্থাৎ অব্যয়ীভাব সমাস আমরা যখন পড়বো, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, এই যে বিভিন্ন প্রকারের সমাসগুলো রয়েছে সেগুলো শুরু করবার আগে আমাদের এই বিষয়গুলো, সাধারণ বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এগুলো মনে রাখা সবাইকে সবসময় মনে রাখতে হবে, এই কারণে বিষয়গুলো ভালো করে বুঝে নেবে। এবার পূর্বপদ কি, পরপদ বা উত্তরপদ কি সেটা আমরা বুঝবো। প্রথমে দেখো, যে পদগুলো নিয়ে সমস্ত পদ তৈরি হচ্ছে, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি তৈরি হলো, অর্থাৎ যে ক্রমে বসেছে, অর্থাৎ বিদ্যায়াহ আলয়ঃ, এখানে বিদ্যায়াহ আলয়ঃ, এই বিদ্যায়াহ থেকে বিদ্যা আর আলয়ঃ থেকে আলয়। অর্থাৎ এক্ষেত্রে একটু বলে রাখি যে যখন আমরা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ তৈরি করব তখন কিন্তু মূল শব্দটি নিয়ে সবসময় সমাস তৈরি হয়, সমাসবদ্ধ পদ আমরা তৈরি করব। অর্থাৎ মূল শব্দটি, অর্থাৎ বিদ্যায়াহ, এটা তোমরা বুঝতে পারছো, এটা ষষ্ঠী বিভক্তির একবচন যুক্ত করা আছে, বিদ্যা আকারান্ত লতা শব্দের মতো, লতা শব্দের ষষ্ঠী বিভক্তি। আমরা এই বিষয়গুলো আমি সবসময় আমি কারক বিভক্তি শুরু করার আগে যে কোনো শব্দের আমি প্রত্যেকটা বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা এই কারণে তোমরা বিভক্তিগুলো চেনার সবসময় চেষ্টা করবে, মানে বিভক্তিগুলো দেখে চিনে নেওয়ার চেষ্টা করবে। বিদ্যা আকারান্ত লতা শব্দের মতো, লতা শব্দের ষষ্ঠী একবচন লতায়াহ বিদ্যায়াহ, তার মানে এটা কিন্তু একটা শব্দ রূপ। তাহলে এটা মূল শব্দটা কি, এটা যদি আমি জিজ্ঞেস করি এটা বলো তো বিদ্যায়াহ মূল শব্দটা কি, তাহলে তোমরা তখন কিন্তু বলবে বিদ্যা, ঠিক না? বিদ্যায়াহ এটা তো শব্দ রূপ, অর্থাৎ বিভক্তি যুক্ত করার পরে, অর্থাৎ ষষ্ঠী বিভক্তির একবচন যুক্ত করার পরে বিদ্যায়াহ হয়েছে। কিন্তু এটার মূল শব্দটা যদি আমি বলি তাহলে তোমরা কি বলবে? এটার মূল শব্দটা হচ্ছে বিদ্যা। এবং দ্বিতীয়টির মূল শব্দ কি? আলয়ঃ। এটা আলয়ঃ আকারান্ত পুংলিঙ্গ নর শব্দের মতো, নর শব্দের ষষ্ঠী বিভক্তির একবচন, নর শব্দের প্রথমা বিভক্তির একবচন নরঃ আলয়ঃ, তার মানে এটাও বিভক্তিযুক্ত, অর্থাৎ প্রথমা বিভক্তিযুক্ত একটি পদ। তাহলে এটার মূল, অর্থাৎ আলয়ঃ, এটাও একটা শব্দরূপ, তাহলে এটার মূল শব্দটা আলয়, এটার মূল শব্দটি হচ্ছে আলয়। তার মানে মনে রাখবে তোমরা যে সবসময় সমস্ত পদ বা সমস্ত পদ তৈরি বা সমাসবদ্ধ পদ তৈরি হয় কিন্তু মূল শব্দগুলো নিয়ে, ঠিক আছে? বিদ্যা আলয়, অর্থাৎ মূল শব্দগুলো নিয়ে তৈরি হবে। যখন আমরা ব্যাস বাক্যটা তৈরি করেছি, যখন সমস্ত পদে অর্থটা ভালো করে বোঝাবার জন্য যখন আমরা ব্যাস বাক্যটা তৈরি করেছি, তখন কিন্তু বিভক্তি যুক্ত করেছি, বিভিন্ন পদে বিভিন্ন বিভক্তি প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন বিভক্তি যুক্ত করেছি। কিন্তু যখন আমরা সমস্ত পদটি তৈরি করবো তখন সবসময় খেয়াল রাখবে মূল শব্দ নিয়ে,
মূল প্রকৃতি বলা হয়, সংস্কৃতে প্রকৃতি বলা হয়, অর্থাৎ মূল শব্দ। অর্থাৎ বিদ্যায়াহা এটা শব্দরূপ, তাহলে মূল শব্দটা কি বিদ্যা। আলয়াহা এটা শব্দরূপ, তাহলে মূল শব্দটা কি আলয়। অর্থাৎ মূল শব্দগুলো নিয়ে, সবসময় মনে রাখবে, মূল শব্দগুলো নিয়েই সমাস তৈরি হয়, অর্থাৎ সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি তৈরি হয়। তাহলে এখানে বিদ্যা, বিদ্যা, আলয়হা, আলয়হা। এবার প্রশ্ন হতে পারে যে এখানে তাহলে বিদ্যা আলয়হা, তাহলে বিদ্যা আলয়হা হওয়া উচিত ছিল, অর্থাৎ এরকম হওয়া উচিত ছিল সমান সমান বিদ্যা আলয়হা, এরকম হওয়া উচিত ছিল। কিন্তু তা না হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়হা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলয়হা দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এখানে সন্ধি হয়েছে। অর্থাৎ বিদ্যা আলয়হা, বিদ্যার আ, আলয়ের আ। তোমরা ইলেভেনে কিন্তু সন্ধি পড়েছিলে, দীর্ঘ সন্ধি, এখানে আ আর আ মিলে আ হয়েছে। যাই হোক, তোমরা সন্ধিগুলো কিন্তু বিভিন্ন সন্ধি তোমরা ইলেভেনে পড়েছিলে, সুতরাং সন্ধির এখানে আলোচ্য বিষয় নয়, তোমরা এটা পড়েছিলে যেহেতু। তো যাই হোক, সমাসে যখন মনে রাখবি, যখন সমাসে আমরা যখন সমাসবদ্ধ পদ তৈরি করব বা সমস্ত পদটি যখন আমরা তৈরি করব, তখন খেয়াল রাখবি যদি সন্ধির প্রসঙ্গ আসে, অর্থাৎ দেখা যাচ্ছে যে সন্ধি হবে, তাহলে তখন সেখানে কিন্তু আমরা সেখানে আমাদেরকে সন্ধি অবশ্যই করতে হবে, অর্থাৎ সন্ধির সাথে সেটাকে রেখে দিতে পারবো না। অর্থাৎ বিদ্যা আলয়, এটার মূল শব্দগুলো নিয়ে আমরা সমাজটাকে, অর্থাৎ সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটাকে কিন্তু আমরা এইভাবে তৈরি করতে পারবো না। বিদ্যা আলয়, আমাদেরকে এখানে যেহেতু সন্ধির প্রসঙ্গ এসেছে, অর্থাৎ আ আর আ মিলে একটা দীর্ঘ সন্ধির প্রসঙ্গ এসেছে, তখন কিন্তু আমাদের দীর্ঘ সন্ধিটা, অর্থাৎ সন্ধি আমাদের করতে হবে। অর্থাৎ সন্ধির প্রসঙ্গ এলে আমাদের সন্ধি কিন্তু সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে করতেই হবে। ঠিক তেমনি এখানে হয়েছে বিদ্যালয়। তো যাই হোক, এখানে যেই ক্রমে হলো, অর্থাৎ সমস্ত পদটি বা সমাসবদ্ধ পদটি যেই ক্রমে হয়েছে, অর্থাৎ ব্যাসবাক্যের থেকে ব্যাসবাক্যের পদগুলো নিয়ে সমস্ত পদটি তৈরি হয়েছে, এবং যেই ক্রমে হয়েছে, প্রথমে বিদ্যালয়, বিদ্যাটা আছে এবং পরে আলয় আছে, অর্থাৎ পূর্বের পদটিকে আমরা পূর্বপদ বলবো এবং পরের পদটিকে, অর্থাৎ সমস্ত পদে থাকা, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে থাকা পূর্বের পদটিকে, তোমরা বুঝতে পারছো, বিদ্যালয়, অর্থাৎ এখানে দুটো পদ রয়েছে, বিদ্যালয়, দুটো পদ মিলে একটা পদে পরিণত হয়েছে, কিন্তু পূর্বের পদটিকে, অর্থাৎ বিদ্যা, এটাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ, আর পরেরটাকে আলয়, এটাকে বলবো আমরা হচ্ছে পরপদ বা উত্তর পদ। ঠিক তেমনি রাজপুত্র, রাজ হচ্ছে পূর্বপদ বা, আর পুত্র হচ্ছে পরপদ বা উত্তর পদ। সমাস, সংস্কৃত সমাস কত প্রকার? সাধারণভাবে সমাস হলো 6 প্রকার। সেগুলি হলো অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রী সমাস এবং দ্বন্দ্ব সমাস। তাহলে আজকের এই পর্বে আমরা সমাসের কয়েকটি সাধারণ দিক নিয়ে আলোচনা করলাম, তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এবং পরবর্তী পর্বগুলো থেকে আমরা সমাসের প্রকারগুলো নিয়ে আলোচনা শুরু করব। পরের পর্বে আমরা তৎপুরুষ নিয়ে আলোচনা শুরু করব। তোমাদের এই পর্বটি ভালো লেগে থাকলে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর অবশ্যই একটি লাইক দিও এবং পারলে সাবস্ক্রাইব করবে। তাহলে আমাদের পরের পর্বে দেখা হচ্ছে।